নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি যাদবপুর লোকসভা কেন্দ্র, কলকাতার পার্শ্ববর্তী একটি লোকসভা কেন্দ্র, দক্ষিণ চব্বিশ পরগনার। ওই লোকসভা কেন্দ্রের যাদবপুর লোকসভা কেন্দ্রের এবার যে তিনজন প্রার্থী হয়েছেন সেই তিনজনের প্রার্থীর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে 24-এ। সেই তিনজন প্রার্থীর নামগুলো কী কী এক নজরে জেনে নেওয়া যাক। টিএমসি বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। সায়নী ঘোষ পশ্চিমবঙ্গের কোনো উল্লেখযোগ্য সেলিব্রিটি বা অভিনেত্রী না এবং উল্লেখযোগ্য নেত্রীও না। তিনি সুপরিচিত বাংলাতে মূলত কন্ডম সায়নী ঘোষ নামে পরিচিত। কন্ডম সায়নী ঘোষ শিবের মাথা পরিয়েছিলেন। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি বিজেপির ইন্টেলেকচুয়াল বা একজন বুদ্ধিজীবীর মধ্যে পড়ে এবং সুশিক্ষিত পণ্ডিত অনির্বাণ গাঙ্গুলি। সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন বা কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী যিনি প্রার্থী হয়েছেন তিনি সুবক্তা, সুচিন্তার মালিক এবং সুন্দর মনের মানুষ। তিনি হলেন সৃজন ভট্টাচার্য। টিভির পর্দায় তাকে আপনারা দেখে থাকবেন এবং তিনি সুবক্তা হিসেবে পরিচিত। এই যাদবপুর থেকেই মূলত উঠে এসছে সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি পার্লামেন্টে লোকসভার স্পিকার ছিলেন এককালে এবং যে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই হেভিয়েট প্রার্থী সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করে তিনি সাংসদ হন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তাই বলা যেতে পারে যাদবপুর কেন্দ্রটি একটা মিশ্র কালচার বা মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বিরাজ করে। বিভিন্ন সময় বিভিন্ন জনের আন্ডারে ছিল এটা, যেমন কংগ্রেস সময় কংগ্রেস, সিপিএম, আবার তৃণমূলের সময় তৃণমূল। কেউই এক কাটা বা এক নাগারে রাজত্ব করতে পারেনি। 2009 থেকে এখানে তৃণমূলের একটি গড় তৈরি হয়েছে 24 সাল পর্যন্ত। তাহলে দেখে নেওয়া যাক কেন এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেক রাজনৈতিক মহল বলছে, যদিও এখানে ভোট ব্যাঙ্কে যদি বিচার করেন, পার্সেন্টেজ বিচার করেন, তাহলে দ্বিমুখী লড়াই হবে টিএমসি ও বিজেপির মধ্যে। যদি সিপিএম বলছে এখানে বিজেপিকে দেখা যাচ্ছে না, আবার বিজেপি বলছে এখানে সিপিএমের কোনো চিহ্নই নেই। যদিও দীর্ঘদিনের এই যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে যাদবপুর বিধানসভাতে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বিধায়ক ছিলেন। 2011 সালে তিনি পরাজিত হয়েছিলেন এবং 16 সালে আবার দখল করতে পেরেছিলেন, সুজন চক্রবর্তী দখল করেছিলেন। এই যাদবপুর লোকসভার আন্ডারে যাদবপুর বিধানসভা কেন্দ্রটি বাম দুর্গ বলা যেতে পারে। এবং যদি আপনারা 19 সাল ও 21 সাল, 19 সালে লোকসভা, 21 সালে বিধানসভা বিচার করেন, তাহলে দেখবেন এখানে সিপিএমের ভোট ব্যাঙ্ক প্রচুর কমেছে। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কিছুটা অক্সিজেন পেয়েছে এই সিপিএম। যাই হোক, 19 সালে লোকসভা নিরিখে 24 সালে কে এগিয়ে আছে দেখা যাক। 19 সালে জিতেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, সেলিব্রিটি ও টিএমসির প্রার্থী। তিনি জিতেছিলেন 2,95,000 লিডে জিতেছিলেন মিমি চক্রবর্তী। তার প্রাপ্ত ভোট কত? তার প্রাপ্ত ভোট 6,87,000। তাহলে মিমি চক্রবর্তী পেয়েছিলেন 6,87,000 ভোট এবং 48% থেকে 49% ভোট পেয়েছিলেন এবং তিনি 2,95,000 ভোটে পরাজিত করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম হাজরাকে। অনুপম হাজরা যে বিজেপি প্রার্থী, তার প্রাপ্ত ভোট কত ছিল? তার প্রাপ্ত ভোট ছিল 3,95,000, 3,93,000 বা 95,000 এবং পার্সেন্টেজে ছিল তার 27 থেকে 28% ভোট ছিল, 27 থেকে 28। বলা যেতে পারে 20 থেকে 21% ভোটের ব্যবধানে মিমি চক্রবর্তী জিতেছিলেন। 20 থেকে 21 অনুপম হাজরাকে পরাজিত করেছিলেন এবং থার্ড পজিশনে ছিলেন বা তৃতীয় নম্বরে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি গোমাংস বকন নামে পরিচিত এবং সেই সময় তিনি গোহারা হেরেছিলেন, যাদবপুরে গোহারা হেরেছিলেন। প্রায় 3,01,000 ভোট পেয়েছিলেন, প্রায় 3,01,000 ভোট, 21% ভোট পেয়েছিলেন। 19 সালে লোকসভা নিরিখে যদি বিচার করি
7টি বিধানসভাতে 7টি বিধানসভা জিতেছিলেন বা এগিয়েছিলেন টিএমসি, তার ধারে কাছেও কেউ ছিল না। একইভাবে 2 বছর পরে 21 সালে যে বিধানসভা ভোট হয় রাজ্যে, যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, সেই বিধানসভা কেন্দ্রগুলো কী কী এক নজর জেনে নেওয়া যাক। বারুইপুর পূর্ব ও বারুইপুর পশ্চিম, সোনাপুর উত্তর ও সোনাপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, টালিগঞ্জ। তাহলে কী কী? টালিগঞ্জ, যাদবপুর, ভাঙড়, সোনাপুর উত্তর, সোনাপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, এই 7খানা বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। 21 সালে যে বিধানসভা ভোটের কথা বললাম বা ভোট হয়েছে, সে 21 সালেতে একটিতে মাত্র জয়যুক্ত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নওয়াজ সিদ্দিকী, আওয়াজ সিদ্দিকীর ভাই নওয়াজ সিদ্দিকী এই ভাঙড় থেকে জয়যুক্ত হয়েছেন। তার মাঝে একটা কথা বলে রাখি, এখানে প্রায় 35% সংখ্যালঘু ভোট আছে এবং বেশিরভাগ সংখ্যালঘুই বাস করে এই ভাঙড় অঞ্চলে। এই ভাঙড় লোকসভা প্রায় 70 কাছাকাছি, 65 থেকে 70% কাছাকাছি বাস করে। এই 7খানা বিধানসভা কে আগে ছিল? একটাই ছিল আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ প্রার্থী নওয়াজ সিদ্দিকী ভাঙড়, আর 6খানাতে জিতেছিলেন টিএমসি বা তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখানে সিপিএম ও বিজেপি কোনো দাঁত ফুটাতে পারেনি 21 সালে নির্বাচনে। যদিও এই পার্শ্ববর্তী অঞ্চল বালিগঞ্জে, তার নিকটতম বিধানসভা কেন্দ্র বালিগঞ্জে, এখানে সিপিএম সেকেন্ড পজিশনে উঠে এসছে, তাই তারা আশা রাখছে এখানে তারা ফাইট দেবে বা জেতার। অবশ্যই প্রত্যেক প্রার্থী তারা আশা রাখে জেতার। সে 4 জুন যখন ফলাফল চূড়ান্ত ঘোষণা হবে তখন বোঝা যাবে কে জিতেছে কে হেরেছে। এখানে বলে রাখি, 1 জুনে বা লাস্ট দফায় 7ম দফায় এখানে ভোট। 21 সালে বিধানসভায় টিএমসি যে 6খানা বিধানসভা দখল করতে পেরেছে, সে 6খানা বিধানসভা নিরিখে বিচার করলে টোটাল মোট 3,13,000 3,13,000 ভোটে আগিয়ে আছে। 2,95,000 আগিয়ে ছিল 19 সালের লোকসভায়, তার 2 বছর পরে 3,15,000 ভোট ব্যাংক বাড়িয়েছে এবং 20% ভোটে আগিয়ে আছে। এখানে বলা যেতে পারে এবারও টিএমসি জেতার সম্ভাবনা বেশি। যদিও মাথায় রাখতে হবে একটা কথা, 21 সালের পরে যে দুর্নীতি দেখা দিয়েছে রাজ্যে, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, প্রমোটারিং ব্যবসা, দুর্নীতি, মুখের ভাষা, পুরো টোটালভাবে বা সম্পূর্ণভাবে যদি বিচার করেন আপনারা, এখানে তৃণমূল প্রচুর ব্যাকফুটে। যদিও বলে রাখি একটা কথা, এই অঞ্চলটা জেনারেল সিট এবং শিক্ষিত হওয়ার বেশি। এখানে 1000 টাকা ও 1200 টাকা এসসি এসটি নেওয়ার ভোটার সংখ্যা কম, তাই তারা বিশাল একটা প্রভাব ফেলাতে পারবে না। কিন্তু এই দুর্নীতিগুলো বললাম, সেগুলো একটা প্রভাব ফেলবে, চরম আকার প্রভাব ফেলবে এখানে। তাই বিরোধী দল বিজেপি ও সিপিএম এই ইস্যুগুলো নিয়ে চরমভাবে আক্রমণ হানাচ্ছে এই লোকসভাতে। যদি উন্নয়নের কথা বলছে টিএমসি, তাই আগে বললাম 1 জুন 7ম দফা এখানে ভোট এবং তার 3 দিন পরে 4 জুন এখানে ফলাফল। তখন বুঝে যাবে কারা কোন দিক বিচার করে এখানে ভোট দিয়েছে। যাদবপুর শিক্ষিত হার বেশি এবং একটা বাম দুর্গ বলা যেতে পারে কম বেশি ছিল। এখানে দুমুখী লড়াই হবে ভোট ব্যাংকের বিচার করলে। তার একটা পরিসংখ্যান দিয়ে নেওয়া যাক। যদি আপনারা 19 সালে লোকসভা ও 21 সালে বিধানসভা বিচার করেন, বিজেপি প্রথম পেয়েছিল 19 সালে 27% ভোট, 27 থেকে 28% ভোট, এবং তার 1 বছর পরে যখন বিধানসভা ভোট হয় তখন বিজেপি পেয়েছিল 1% মতো বাড়িয়েছিল, 1%, মানে 28 থেকে 29% বাড়িয়েছিল ভোট। টিএমসি যেখানে 19 সালে মিমি চক্রবর্তী তার প্রাপ্ত পার্সেন্টেজ ভোট ছিল 48.5, মানে 48 থেকে 49%, এবং সেই ভোটটাই ধরে রেখেছিল, প্রায় বলা যেতে পারে সেই ভোটটাই 21 সালে ধরে রেখেছিল 48.3। সিপিএমের ভোট কমেছিল। 19 সালের লোকসভায় সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোট পেয়েছিল, তার প্রাপ্ত ভোট ছিল 3,01,000, প্রায় 21% ভোট। সেই ভোট কমে কত হয়েছে 2 বছর পরে? 11 থেকে 12%, 11 থেকে 12% ভোট, প্রায় 10% ভোট কমে গেছে, 10%। কিন্তু বিজেপি 1% ভোট বাড়িয়েছে।
তৃণমূল ভোট তৃণমূলের জায়গা ছিল। কেন বললাম এই কথাটা? যে ভাঙরের বা যে মুসলিম ভোটটা 19 সালে সিপিএমকে দিয়েছিল, সেই মুসলিম ভোটগুলো মুখ ঘুরিয়ে নিয়েছে। তারা তৃণমূলকে দুহাতে বা দুহাত ভরে দিয়েছে। এই জায়গায় ভোট ব্যাঙ্ক কমে গেছে। এবারও মূলত যত ঝড় তুলুক সৃজন ভট্টাচার্য, তার লড়াই খুব কঠিন। যখন ফলাফল বেরোবে আপনারা মিলে নেবেন, যদি ভুল না হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে লড়াই হবে, মনে দুমুখী। সৃজন ভট্টাচার্য সিপিএম প্রার্থী ভোট কাটবে, টালিগঞ্জের ভোট কিছু শিক্ষিত অঞ্চল, যাদবপুরে ভোট কাটবে। এই তৃণমূল পাবে ভোট বেশি ভাঙন অঞ্চলে মুসলিম ভোট। সোনাপুরের দিকে বা বারুইপুরের দিকে ভোটগুলো, যে এসসি ভোট কোটাগুলো আছে বা ওই সাইডের ভোটগুলো পাবে বিজেপি। আপনারা কমেন্ট করে বলুন এখানে কে জিততে পারে। বাংলা খবর থেকে সিপিএমকে থার্ড পজিশনে, বিজেপি ও তৃণমূলকে ফার্স্ট ও সেকেন্ড পজিশনে রাখছে। নমস্কার।